আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে আইএলটিএস এক্সাম। তো এখানে মোস্ট প্রবাবলি বর্তমান সময়ে অনেক মানুষেরই ইচ্ছা থাকে যে বিদেশ যাওয়ার, সেটেল ডাউন হওয়ার। তো বিশেষ করে স্টুডেন্ট যারা বিদেশ যেতে চায় তাদের ১ম যে রিকোয়ারমেন্টটা থাকে সেটা হচ্ছে আইএলটিএস লাগবে। সেটা যে প্রোগ্রামই যাক না কেন তাকে আইএলটিএস এক্সাম দিতে হবে। তো আমি আজকে আসলে মূলত আলোচনা করব কিভাবে আইএলটিএস এক্সামটা ওভারকাম করা যায়। যে অন্তত 6.5 টা কিভাবে পাওয়া যায়। যে 6.5 হলে আপনি ব্যাচেলর প্রোগ্রামে যান কিংবা মাস্টার্স প্রোগ্রামে যান, আপনি পৃথিবীর যেকোনো দেশে যেকোনো ইউনিভার্সিটিতে কিন্তু আপনি এলিজিবল হবেন অ্যাডমিশন নেওয়ার জন্য। তো এখন আসেন যে যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তাদের জন্য কিন্তু এই ভিডিওটা না। কারণ তারা আসলে জানে কিভাবে আইএলটিএস এক্সাম দিতে হয় এবং কিভাবে তারা ভালো করতে হয় এটা তারা ভালো করে জানে। কারণ তারা ছোটবেলা থেকে ইংলিশ চর্চা করে আসে। বাট যারা বাংলা মিডিয়ামে আমার মতো যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তাদের জন্য কিন্তু এই পাথওয়েটা একটু ডিফিকাল্ট। তো আসেন আসলে কিভাবে আমরা আসলে 6.5 এর যে আসলে যে পাওয়ার জন্য আমাদেরকে কিভাবে স্টাডি প্ল্যানটা সাজাইতে হবে। এখন আসেন আমি যদি আমার কথা বলি যে আমি কিভাবে আইএলটিএস ওভারকাম করেছি বা আমি কিভাবে আইএলটিএস 6.5 পেয়েছি। সেক্ষেত্রে আমি বলব আমি স্পেসিফিক কোনো রুটিন ফলো করি নাই। আমি আমার মতো করেই পড়ছি। এখন জাস্ট আমি আজকে আমার নলেজটাই আমি শেয়ার করব। আমি যদি একটু সংক্ষেপে করি ভিডিওটাকে ছোট করার জন্য, ধরেন যে আপনি প্রতিদিন একটা লিসেনিং দিবেন, একটা রিডিং দিবেন, একটা রাইটিং দিবেন, একটা স্পিকিং দিবেন ফুল সেশন। এখন ১ম এ আসি লিসেনিং এর কথা। লিসেনিং একদম একটা অডিও অডিও বাজাবেন। অডিও বাজায় যে আপনার হচ্ছে ৪০ মিনিট যেটা থাকে আপনি ঠিক সেটা আপনি ফিল আপ আই মিন হচ্ছে আপনি এক্সামটা দিয়ে দিবেন। ১ থেকে ৪০ পর্যন্ত আপনি দিবেন। দেওয়ার পরে আপনার কয়টা হইছে, কয়টা হয় নাই, কেন হয় নাই, আপনি সেটা অডিও স্কিপে গিয়ে যে অডিও ট্রান্সক্রিপ্টটা থাকবে আপনি সেখানে গিয়ে ফার্দার দেখবেন আশেপাশে কি বলছে। এখানে হচ্ছে যেটা প্রধানত করে থাকে তারা হচ্ছে প্যারাফ্রেজ করে থাকে, তারা সিনোনাইম বলে থাকে। সমার্থক শব্দগুলা মূলত তারা বলে থাকে। তো এটা আপনি যে প্রতিদিন একটা, বেশি দেওয়ার দরকার নাই। একটা লিসেনিং দিবেন এবং যে ভুলগুলা হয় আপনি সেগুলাকে আইডেন্টিফাই করবেন যে কেন আমার এটা ভুল হইছে? যে আপনি যদি এভাবে করেন তাহলে আপনার ইমপ্রুভ হবে। আপনি যদি ভুলগুলা যদি আপনি কারেকশন না করেন, একই ভুল যদি আপনি প্রতিদিন করে থাকেন তাহলে কিন্তু আপনার কোনো ইমপ্রুভ হবে না। আপনার ৬ মাস প্রিপারেশন নিলেও ওই যে ২২-২৩ গিয়ে কিন্তু আপনি আটকায় যাবেন। এখন আসেন লিসেনিং এর ক্ষেত্রে মোস্ট ইম্পোর্টেন্ট ইয়াটা হচ্ছে যে আপনার লিসেনিং অভ্যাস গড়ে তোলা। মানে আপনি প্রতিদিন লিসেনিং দিবেন এবং লিসেনিং শুধু আপনি পডকাস্ট শুনতে পারেন, আপনি বিবিসি শুনতে পারেন, আপনি হচ্ছে যে ইংলিশ কোনো হচ্ছে একটা ডকুমেন্টারি দেখতে পারেন। তো এগুলা দেখার মাধ্যমে আপনার লিসেনিংটা ইমপ্রুভ হবে। এটা একদিনে কিন্তু হবে না। আপনাকে ১ মাস ২ মাস আপনি একটু টাইম নেন। টাইম নিয়ে আপনি সেটা করেন। আর দ্বিতীয় কথাটা হচ্ছে রিডিং এর ক্ষেত্রে। রিডিংটা সবথেকে টাফ। এটা প্রত্যেকটা আইএলটিএস যারা ক্যান্ডিডেট থাকে তাদের জন্য রিডিংটা একটা টাফেস্ট মডিউল আমি মনে করি। যেটা আমি নিজেও আসলে সাফারার ছিলাম। তো রিডিংটাকে ইজি করার জন্য আমি বলব ১ম দিকে যারা বিগিনার যে তারা করবেন হচ্ছে আপনার টাইম ম্যানেজমেন্ট ইম্পোর্টেন্ট না। আপনার কয়টা হইছে এটা ইম্পোর্টেন্ট। কেন হয় নাই? প্রত্যেকটা রিডিংটা ১ ঘন্টা ধরে ৩ টা প্যাসেজ আপনি দিয়ে দিবেন একসাথে। যেটাই হোক আপনার কোনো সমস্যা নাই। আপনি ৩ টা প্যাসেজ শেষ করার পরে আপনি আনসার শিটে যাবেন। আনসার বিলাবেন। তারপরে হচ্ছে আপনাদেরকে আমি সবথেকে সুন্দর একটা সলিউশন বলি যেটা আমি এপ্লাই করতাম। সেটা হচ্ছে আমি প্রত্যেকটা প্যাসেজের নাম লিখে Google এ সার্চ করতাম। Google এ সার্চ করলে ওখানে অনেকগুলা প্যাসেজ আসতো। আইএলটিএস ডিল নামে একটা ওয়েবসাইট আছে সেখানে গেলে আপনার ওরা সুন্দর করে বুঝায় দেয় যে এটা কেন এটা হয়েছে, এই আনসারটা কেন হয়েছে, প্যারাফ্রেজ কি করছে, সিনোনাইমস কি করছে, এগুলো সব সুন্দর করে কিন্তু দেওয়া থাকে। তো আপনি চাইলে সেটা করতে পারেন। সেটা করলে আপনার আস্তে, আস্তে ডে বাই ডে ইমপ্রুভ কিন্তু হবে। আর আপনি যেই unknown যে শব্দগুলা আপনি জানেন না, সেগুলাকে আপনি যে আ নোট ডাউন করে আপনি শিখে নিবেন। যে প্রত্যেকটা প্যাসেজ থেকে আপনি চেষ্টা করবেন যাতে ৫-৬ টা ওয়ার্ড মিনিমাম যাতে আপনি শিখতে পারেন। তাহলে আপনার ধরেন ২ মাস ৩ মাস যে ট্রানজিটটা থাকবে, আপনি ওই সময়টার মধ্যে সুন্দর করে আপনার একটা ভোকাবুলারি একটা ভালো একটা স্ট্রং জোন হয়ে যাবে। এখন আসি আপনার রাইটিং এর বিষয়টা। রাইটিং যারা মাস্টার্স প্রোগ্রামে যাবে, আই মিন যারা পড়াশোনা অনার্স কমপ্লিট করে ফেলছে, রাইটিংটা তাদের জন্য আসলে আমার কাছে ডিফিকাল্ট মনে হয় না। কারণ হচ্ছে আমরা ইউনিভার্সিটি লাইফে আমরা হচ্ছে অনেক বড়, বড় প্যারা লিখে আসতাম। আমরা অনেক টপিক লিখে আসতাম যেগুলো আমরা জানতামও না। বানায়, বানায় লিখতাম। যেটাকে ফ্রি হ্যান্ড রাইটিং বলে। তো ফ্রি হ্যান্ড রাইটিংটা যাদের ভালো তাদের জন্য আমি মনে করি রাইটিংটা ইজি। তারা শুধুমাত্র পার্ট 1 টাকে ফোকাস করবেন, টাস্ক 1। কারণ এখানে আপনার গ্রাফ থাকে, বিভিন্ন ডায়াগ্রাম থাকে, বিভিন্ন প্রসেস থাকে। এগুলো একটু ডিফিকাল্ট হতে পারে।
কিন্তু যারা আন্ডারগ্রেড তাদের জন্য আসলে রাইটিংটা একটু ডিফিকাল্ট। তো আপনারা রাইটিং এর জন্য প্রতিদিন প্র্যাকটিস করবেন। মার্কারের যে আপনার রাইটিং যে থাকে সেটা আপনি করতে পারেন। বিশেষ করে টাস্ক 1 টা একটু ডিফিকাল্ট, বিভিন্ন প্রসেস থাকে। এগুলাতে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে প্রতিদিন আপনি একটা করে দেখবেন, মডেল আনসার দেখবেন আর গুগলে গিয়ে আপনি দেখবেন সার্চ করবেন। ওই টপিক লিখে আপনি যখন সার্চ করবেন তখন IELTS 9 নামে একটা আছে, ওয়েবসাইট আছে। সেখানে আপনি ওগুলা দেখবেন। তারা কত সুন্দর করে কিন্তু তারা লিখে। আমি বিস্তারিত ক্লাসগুলা দিব। যেহেতু এটা আমার ফার্স্ট ভিডিও, আমি তাই আসলে ওভাবে যাচ্ছি না। আমি জাস্ট একটা প্রাইমারি একটা আলোচনা করতেছি। তো আপনার হচ্ছে আপনি সেটা দিবেন। যে গুগলে সার্চ করবেন, IELTS 9 আসবে, ওখানে আপনি লিখবেন তারা কিভাবে লিখে, কোন শব্দগুলা তারা ব্যবহার করে, কোন লিঙ্কিং ওয়ার্ডগুলা তারা ব্যবহার করে, কোন লেভেলের শব্দ তারা ব্যবহার করে। আপনার ডে বাই ডে একটা করে দিতে, দিতে কিন্তু আপনার ইমপ্রুভমেন্ট হবে। রাইটিং এর ক্ষেত্রে মোস্ট ইম্পোর্টেন্ট হচ্ছে আপনার বানান। আপনি অনেক ভালো, ভালো শব্দ ইউজ করলেন কিন্তু সবগুলার বানান ভুল, তাহলে কিন্তু হবে না। বানান অ্যাকুরেসি রেখে আপনি সিম্পল ওয়ার্ড ব্যবহার করেন। আপনি এক্সিলেন্ট বানান জানেন না, দরকার না আপনার এক্সিলেন্ট লেখা। আপনি গুড লেখেন, ফ্যান্টাস্টিক লেখেন। ঠিক আছে? জাস্ট বানান ইম্পোর্টেন্ট। দেন হচ্ছে আপনার লিঙ্কিং ওয়ার্ড ইম্পোর্টেন্ট। এখানে আপনি কত বেশি লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করতে পারতেছেন, কত বেশি আপনি কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে পারতেছেন, এটা কিন্তু ইম্পোর্টেন্ট কথা। টাস্ক 2 এর ক্ষেত্রে যদি আমি বলি সেটা হচ্ছে আপনি লজিকটাকে সুন্দর করে সাজানো। আমি এগুলা বিস্তারিত ক্লাস ইনশাআল্লাহ দিব। আমার নলেজটুকু, আমার খুবই লিমিটেড নলেজ, আমি সেটা শেয়ার করব। কিন্তু আমার বিশ্বাস যে আপনারা আমার যে পাথওয়েটা ফলো করলে অনায়াসে, যেটা আমার উইদিন প্রিপারেশন ছিল ১ থেকে ১.৫ মাসের একটা প্রিপারেশন ছিল। তা আমি আসলে ডেমো হিসাবে এক্সামটা দিছি। আমি আবারও এক্সাম দেওয়ার ইচ্ছা আছে যে আমি ডেমো হিসাবে এক্সাম দিয়ে আমি ইনশাআল্লাহ 6.5 নো ব্যান্ড লেস দেন 6 পেয়েছি। জাস্ট আমি কাউরে ফলো করি না। আমি নিজের স্টাইলটাকে আমি মূলত ফলো করতাম। তো আপনারা এটা করতে পারেন। এটা করলে আমার বিশ্বাস যে আপনারা হচ্ছে যে রাইটিংটা তো অন্তত ৬ বা ৬.৫ আপনারা পেতে পারেন। ঠিক আছে? এখন আসি স্পিকিং এর ক্ষেত্রে। স্পিকিংটা যারা আইএলটিএস ক্যান্ডিডেট বা যারা আইএলটিএস ক্যান্ডিডেট না, স্পিকিং আসলে বর্তমানে এই মডার্ন এরাতে, এই আধুনিক যুগে আমাদের সকলেরই দরকার। স্পিকিংটাতে সবসময় আমি আইএলটিএস এক্সামিনার, আইএলটিএস ক্যান্ডিডেট যারা, আমি তাদের ক্ষেত্রে আমি যেটা বলি আমার ছোট ভাই ফ্রেন্ডদেরকে, আপনি যখন বিদেশ যাবেন তখন আর আপনার আইএলটিএস এ আপনি কত পাইছেন এটা ম্যাটার না। আপনি কিভাবে কমিউনিকেশনটাকে বুস্ট করতে পারতেছেন, কিভাবে আপনি কমিউনিকেশন করতে পারতেছেন, এটা কিন্তু স্পিকিং ইম্পোর্টেন্ট। আপনি ওভারঅল আইএলটিএস এ 8 পাইলেন কিন্তু আপনি স্পিকিং সেগমেন্টটা ভালো না, তাইলে কিন্তু এটা ভালো হবে না আমি মনে করি। বিদেশে আপনার একটা আ ফ্রেন্ডস মেকিং এর ক্ষেত্রে বা জব সেক্টরে গেলেও কিন্তু আপনাকে ইউ উইল ইউ উইল ফেস লট অফ ডিফিকাল্টিজ আই থিংক। সো আমি বলব যে স্পিকিংটা প্রতিদিন আপনি মাক্কারের যে বইটা থাকবে এটার আপনি প্রত্যেক আইডিয়া জেনারেট করবেন। যে কোন আননোন টপিক আসলে কিভাবে বলতে হবে। প্রত্যেকটা টপিক সম্পর্কে আপনি একটা ভালো ধারণা রাখবেন। তারপরে আপনি ফ্লুয়েন্টলি যা মন চায় আপনি সেভাবে বলবেন। ১ম দিকে হচ্ছে আপনি গ্রামার আর্টিকেলের দিকে আপনার ফোকাস করা দরকার নাই। আপনার ১ম দিকে ফোকাস করবেন হচ্ছে আইডিয়া জেনারেশন, তারপর হচ্ছে আপনার ফ্লুয়েন্সি। যে আপনার ফ্লুয়েন্সি ভালো কিনা। ফ্লুয়েন্টলি যদি আপনি ভালোভাবে বলেন, আপনার কোনো যদি পিলার ওয়ার্ড ব্যবহার না করেন, যদি আপনি মাম্বেলিং না করেন, সেক্ষেত্রে আমার বিশ্বাস আপনি ভালো স্কোর পাবেন। আমার টপিক খুব খারাপ ছিল, খুব রাশ টপিক ছিল, অস্ট্রেলিয়ান টিচার ছিল। তারপর হচ্ছে আপনার কি বলবো? ওই দিনটা আমার খুব বাজে ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ তারপর আমি 6.5 পেয়েছি হচ্ছে আপনার স্পিকিং এ। আমি শুধুমাত্র আমি সেটা বলব যে আমার ফ্লুয়েন্সির কারণে আর গ্রামাটিক্যাল শুদ্ধতার কারণে। তো আপনি গ্রামাটিক্যাল এবং ফ্লুয়েন্টলি এই ২ টা এবং যদি আইডিয়া জেনারেশন যদি ভালো রাখতে পারেন, আমার বিশ্বাস স্পিকিং এ 7 পাওয়া কিন্তু কোনো বিষয় না। যদি আপনি যদি কনফিডেন্স থাকেন, কনফিডেন্টলি যদি আপনি স্পিকিং করতে পারেন। তো আমি যদি একটু সামারি করি, ভিডিওটা বড় হয়ে গেছে অলরেডি। আপনার টোটাল পাথওয়েটা প্রতিদিন একটা করে এক্সাম দিবেন ৪ টা সেগমেন্টেরই এবং আপনি ভুলগুলা নিয়ে কাজ করবেন। স্পিকিং এর ক্ষেত্রে আপনার পার্টনার রাখবেন, পিয়ার রাখবেন যে আপনার থেকেও ভালো জানে। যে আপনার ভুলগুলা শুদ্ধ করে দিতে পারবে যে তোমার এইটা ভুল আছে, এইটা ভুল আছে। আপনি এভাবে করেন, ২ মাস কন্টিনিউ করেন। ইনশাআল্লাহ ২ মাস পরে আপনি বেটার একটা রেজাল্ট পাবেন। আর আমি এখন থেকে ইনশাআল্লাহ আমার এই চ্যানেলে আমি চেষ্টা করব যে হচ্ছে আপনার আইএলটিএস রিলেটেড যে ভিডিওগুলা আমি প্রতিনিয়ত দেওয়ার জন্য। আমি নিজে একবার দিয়েছি। আমি ইনশাআল্লাহ আবারও আইএলটিএস এক্সাম দিব। তো আপনারা চাইলে আমার সাথেও কানেক্ট হতে পারেন। জাস্ট আমি আমার নলেজটুকু শেয়ার করব। কিভাবে আপনার যারা বিশেষ করে যারা অ্যাডভান্স লেভেলের তাদের জন্য এই ভিডিও না। যারা হচ্ছে বিগিনার বা আইএলটিএস নিয়ে ভয় পাচ্ছে, যাদের ৬, ৬.৫ হলেই হয়ে যাবে, তাদের জন্য ঠিক আছে। কারণ আমি এই লেভেলেরই। ৬.৫, ৭ পর্যন্ত আমি ঠিক আছি। ঠিক আছে? কারণ আমার খুবই অল্প দিনের প্রিপারেশন, খুবই মাইনর প্রিপারেশন নিয়ে আসলে আমার এই জার্নিটা শুরু হয়েছিল। তো আলহামদুলিল্লাহ আমি এখন চেষ্টা করতেছি পড়াশোনা করে আমি একটু
নলেজ গেদার করার চেষ্টা করছি। তো থ্যাংক ইউ ভেরি মাচ। যদি ভালো লাগে ভিডিওটা আমার চ্যানেলটা ফলো করতে পারেন। আমি ইনশাআল্লাহ রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে আইএলটিএস রিলেটেড যে কিভাবে